দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে উত্তাল নেপাল। পুলিশের গুলিতে নিহত ৬, আহত ৮০। কাঠমান্ডুতে কারফিউ, সেনা মোতায়েন। গাজায় যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল, দাবি ট্রাম্পের। স্বাগত জানালো হামাস। হামলায় নিহত আরও ৬৫। জেরুজালেমে গুলিতে ৫ জনের প্রাণহানি। টালমাটাল ফ্রান্সের রাজনীতি। আজ পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট। কেন্দ্রীয় ও ডানপন্থী নেতাদের নিয়ে জরুরি বৈঠক ম্যাক্রোর। প্রধানমন্ত্রীর পদত্যাগের জেরে জাপানের রাজনীতিতে অনিশ্চয়তা। প্রভাব পড়তে পারে বিদেশি শ্রমিকদের ওপরও। জনমনে মিশ্র প্রতিক্রিয়া। এবং উত্তর কোরিয়ায় গোপনে সামরিক কার্যক্রম। যুক্তরাষ্ট্রের বিস্ফোরক তথ্য প্রকাশ। নিউ ইয়র্ক টাইমসের ২০১৯ সালে অভিযান চালিয়ে হত্যা করা হয় ৩ জনকে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল নেপাল। বিক্ষোভের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের পর ক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির তরুণ প্রজন্ম। সোমবার পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে নিহত হয়েছেন অন্তত ৬ জন, আহত ৮০ জন। বিক্ষোভের এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে কারফিউ জারির পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। নেপালের রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভে নামেন হাজারো শিক্ষার্থী ও তরুণ। হাতে জাতীয় পতাকা, ব্যানার। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ করেন তারা। দাবি জানায় সোশ্যাল মিডিয়া নয়, বরং দুর্নীতি বন্ধ করা উচিত সরকারের। পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে কাঁটাতারের ব্যারিকেড বসায়, কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে টিয়ার গ্যাস, জল কামান ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। শুরু হয় সংঘর্ষ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পার্লামেন্ট ভবনের আশপাশ। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী হতাহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংসদ এলাকা ঘিরে কারফিউ জারি করেছে প্রশাসন। এই বিক্ষোভের সূচনা হয় গেল সপ্তাহে সরকারের বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকার ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। এর মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল। ভুয়া আইডি থেকে ভুয়া খবর ছড়াতে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে বলে দাবি প্রশাসনের। বিক্ষোভকারীদের অভিযোগ, এমন সিদ্ধান্ত মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন রাজনৈতিক দল নিরপেক্ষ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ওলি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর নতুন যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর আগে রোববার ইসরায়েল এই প্রস্তাবে রাজি হয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। শিগগিরই যুদ্ধ বন্ধে চুক্তি হতে যাচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জন। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে প্রাণ হারিয়েছেন ৬৫ জন ফিলিস্তিনি। গাজায় যুদ্ধ বন্ধ হবে এই আশায় কূটনীতির টেবিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড়। তবে সেই ঝড় এড়িয়ে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার উপত্যকার আল রুয়া টাওয়ার, আল জাজিরা ক্লাব এবং সাইরত শিবিরে হামলা চালায় নেতানিয়াহু সেনারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়, ক্ষতিগ্রস্ত হয় অনেক ভবন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বহুতল ভবনগুলো হামাস ব্যবহার করছিল সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডে। এরই মধ্যে সোমবার অধিকৃত পূর্ব জেরুজালেমে বন্দুকধারী গুলিতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ জানায়, অঞ্চলটির একটি অবৈধ বসতির বাইরে ২ বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। কিছুক্ষণের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দ্রুত গাজায় যুদ্ধ বন্ধ হবে। সে উদ্দেশ্যে তার প্রস্তাবিত শর্ত ইসরায়েল মেনে নিয়েছে বলেও জানান তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হামাসের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন তিনি। জানান, শর্ত না মানলে তার পরিণতি ভালো হবে না। হামাসের জন্য এটাই শেষ সতর্ক বার্তা বলে উল্লেখ করেন তিনি। ফিলিস্তিনি সংগঠন হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে এবং আলোচনায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। সংগঠনটির দাবি, গাজায় আগ্রাসন বন্ধে যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানায়। এমনকি গাজার প্রশাসনিক দায়িত্বে স্বাধীন ফিলিস্তিনি কমিটি গঠনের প্রস্তাবও মেনে নিয়েছে তারা। তবে যুদ্ধের অবসান, ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং বন্দি বিনিময় বিষয়ে স্পষ্ট ঘোষণা চায় হামাস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
গাজা যুদ্ধ অবসান ও যুদ্ধবিরতির দাবিতে ইউরোপ থেকে লাতিন আমেরিকা পর্যন্ত বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে। রোববার রাস্তায় জড়ো হন শত শত বিক্ষোভকারী। ব্রাসেলস, লন্ডন আর সান্টিয়াগোর রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানায় বিক্ষোভকারীরা। স্থানীয় সময় রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হন শত শত বিক্ষোভকারী। গাজার ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান তারা। বিক্ষোভে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ইসরায়েলি বিরোধী অবস্থান আরও জোরদার করার দাবি জানান বিক্ষোভকারীরা। পাশাপাশি গাজার যুদ্ধ থামাতে স্লোগান তোলেন। দেশটির পুলিশের হিসাব মতে ৭০,০০০ থেকে ১,১০,০০০ মানুষের অংশগ্রহণ ঘটে এই মিছিলে। বিক্ষোভে অনেকেই লাল পোশাক পরেন, যা প্রতীকীভাবে সহিংসতার বিরুদ্ধে লাল দাগ টেনে দেয়ার বার্তা বহন করে। যুক্তরাজ্যের লন্ডনে দেখা যায় অন্যতম বৃহৎ ফিলিস্তিন সংহতি মিছিল। তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি ও ব্রিটিশ সরকারের ইসরায়েল সমর্থনের নিন্দা করেন বিক্ষোভকারীরা। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল বলেন, অংশগ্রহণকারীর সংখ্যাই প্রমাণ করছে ব্রিটিশ জনগণ অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে। অনেক অংশগ্রহণকারী গাজায় চলমান পরিস্থিতিকে প্রকাশ্যে গণহত্যা আখ্যা দেন। লাতিন আমেরিকায় প্রতিধ্বনি উঠেছে ফিলিস্তিনি সংহতি আন্দোলনের। চিলির রাজধানী সান্তিয়াগোতে হাজারো মানুষ গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান। শহরের রাস্তায় চিলি অ্যান্টি জিওনিস্ট লেখা বিশাল ব্যানার টানানো হয়। উল্লেখ্য, আরব বিশ্বের বাইরে সবচেয়ে বড় ফিলিস্তিনি প্রবাসী সম্প্রদায় রয়েছে চিলিতে। বহু পরিবার নিজেদের আগে ফিলিস্তিনি, পরে চিলিয়ান হিসেবে পরিচয় দেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। নানা রঙের বেলুনে রঙিন আকাশ। চেক প্রজাতন্ত্রে হয়ে গেল হট এয়ার বেলুন উৎসবে নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ইউক্রেনের মন্ত্রিপরিষদ ভবন নয়, বরং সামরিক কারখানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। আকাশে ড্রোন ভূপাতিত করায় ধ্বংসাবশেষ ভবনটিতে অগ্নিসংযোগ হয় বলে জানায় রুশ সংবাদ মাধ্যম RT। হামলার পর যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কঠোর নিন্দা জানিয়ে নতুন প্রতিরক্ষা সহযোগিতার ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করে ইউরোপকে রুশ জ্বালানি বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে রাশিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে অড়োর অবস্থান বজায় রেখেছে মস্কো। ইউক্রেনে এ যাবৎকালের সবচেয়ে বড় আকাশ হামলা চালায় রাশিয়া। কিয়েভের মন্ত্রিপরিষদ ভবনে আগুন লাগার খবর এলেও মেয়র ভিটালি ক্লিচকো ও ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমে উঠে আসে ভিন্ন চিত্র। রুশ সংবাদ মাধ্যম RTর বিশ্লেষণে বলা হয়, সরকারি ভবন নয়, বরং দুটি সামরিক শিল্প কারখানাই ছিল মস্কোর মূল লক্ষ্য। প্রতিহত ড্রোনের ধ্বংসাবশেষ সরকারি ভবনে পড়ে ক্ষয়ক্ষতি ঘটে। হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের ইউক্রেন দূত বলেন, রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়ে সাধারণ নাগরিক নিহত হওয়ার বিষয়টি তুলে ধরেন। এদিকে ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মিত্র দেশগুলোর সঙ্গে নতুন করে বৈঠকে বসবে কিয়েভ, যেখানে বিমান প্রতিরক্ষা জোরদার ও রাশিয়ার ভেতরে পাল্টা হামলার সক্ষমতা নিয়ে আলোচনা হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, গত মাসে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে কিয়েভকে পাশে রাখা হয়নি, যা মস্কোর জন্য কূটনৈতিক সাফল্য বয়ে এনেছে। তার দাবি, রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। জেলেনস্কি একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর কাছে রাশিয়ার জ্বালানি বাণিজ্য বন্ধ করার আহ্বান জানান। অন্যদিকে রাশিয়ার অর্থনীতি ভরাডুবির হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, রাশিয়ার বিরুদ্ধে নতুন ধাপে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবছে ওয়াশিংটন। এরই অংশ হিসাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ একসঙ্গে রুশ জ্বালানি আমদানিকারক দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জানান, এই পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে ধসের মুখে ঠেলে দিতে পারে। আগামী অক্টোবর থেকে দৈনিক গড়ে 1,37,000 ব্যারেল তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাসভুক্ত দেশগুলো। তবে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দুর্বল চাহিদার কথা মাথায় রেখে হার আগের মাসগুলোর তুলনায় অনেকটাই কমানো হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসের জন্য দৈনিক 5,55,000 ব্যারেল তেল উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছিল তেল উৎপাদনকারী দেশগুলোর জোটটি। এমন প্রেক্ষাপটে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 1%-এরও বেশি বেড়েছে। 1.2% বেড়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $66
30 সেন্ট আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের তেলের দাম প্রতি ব্যারেল $62.62 ঠেকেছে। ফ্রান্সের রাজনীতিতে আবারও অস্থিরতা। অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর সরকার টিকবে কিনা তা নিয়ে চলছে দোলাচল। সরকারি ছুটি কমানো, ব্যয় সংকোচন ও কর বাড়ানোর কঠোর পরিকল্পনা ঘিরে উত্তাল হয়ে উঠেছে ফরাসি রাজনীতি। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ম্যাক্রোর সামনে এখন বিকল্প বাইরুকে আবারও রাখা, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ বা আগাম নির্বাচনে যাওয়া। ফ্রান্সের সংসদে অনুষ্ঠিত হতে যাচ্ছে আস্থা ভোট, যা নির্ধারণ করবে বাইরু সরকারের টিকবার সম্ভাবনা। সরকারের কঠোর বাজেট নীতি পরিকল্পনায় ছুটি কমানো, ব্যয় স্থগিত ও কর বৃদ্ধি করা হয়েছে। ডানপন্থী রিপাবলিকানরা কিছু শর্তে আস্থা ভোটে সমর্থন জানালেও সোশ্যালিস্ট ও বামপন্থীরা কঠোর বিরোধী। প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু বলেন, সরকার পতিত হলেও আফসোস নেই, তবে জাতীয় শিক্ষার ক্ষেত্রে বড় সংস্কার আনা সম্ভব হয়নি। সেই সঙ্গে দেশের ঋণ সংকটকে মরণঘাতী বিপদ আখ্যা দেন তিনি। সরকারের হিসাব মতে ফ্রান্সের সরকারি ঋণ বেড়ে এখন 3.3 ট্রিলিয়ন ইউরো, যা জিডিপির 114% এবং ইউরোজোনে তৃতীয় সর্বোচ্চ। এ কারণে বাইরু সরকার 2026 সালের বাজেটে 44 বিলিয়ন ইউরোর ব্যয় সংকোচন প্রস্তাব করেছে। প্রেসিডেন্ট ম্যাক্রো এরই মধ্যে নিজ দলের কেন্দ্রীয় ও ডানপন্থী নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। সোশ্যালিস্ট পার্টির নেতা অলিভিয়ে ফোর স্পষ্ট জানান, নতুন প্রধানমন্ত্রী বাম ঘরানা না হলে তার সহযোগিতা করবেন না। বিপরীতে ন্যাশনাল র্যালির নেতা মরিন লে পেন তড়িৎ আগাম নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন। অর্জিতা সোহেসিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অবৈধ অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের হোটেল থেকে সেনা ব্যারাকে স্থানান্তরের সিদ্ধান্ত যুক্তরাজ্যের। স্টারমার প্রশাসনের নেয়া পদক্ষেপে দেশ জুড়ে সমালোচনার ঝড়। জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় দেশটির রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলীয় চাপ ও জনপ্রিয়তা হ্রাসের প্রেক্ষাপটে নেয়া এই সিদ্ধান্তে শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, বিদেশি শ্রমিকদের ভবিষ্যতেও প্রভাব পড়তে পারে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। দলের ভেতরে ভাঙন এড়াতে পদত্যাগের ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার পর সংস্কার ও নীতি পরিবর্তনের নানা উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সমালোচনার অভ্যন্তরীণ চাপ সামলাতে ব্যর্থ হন তিনি। এতে দেশটির রাজনীতিতে দেখা দিয়েছে চরম সংকট। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভেতরে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রতিযোগিতা শুরু হবে। তাকাইচি, কোইজুমি ও হায়াশির মতো প্রার্থীদের নাম এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে। ফলে উত্তরসূরি নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা। এখন চারদিকে শুল্ক নিয়ে অস্থিরতা চলছে। আমি আশা করি পরবর্তী প্রধানমন্ত্রী এমন একজন হবেন যিনি শুল্ক ইস্যুগুলো সঠিকভাবে সামলাতে পারবেন এবং কূটনৈতিক বিষয়গুলো আরও দক্ষভাবে পরিচালনা করবেন। বাংলাদেশ সহ এশিয়ার বহু দেশের শ্রমিক জাপানে কর্মরত। নতুন নেতৃত্ব বিদেশি শ্রম নীতিতে পরিবর্তন আনলে সরাসরি প্রভাব পড়বে প্রবাসীদের উপর। তাই দেশটির রাজনীতির পরিবর্তন কর্মসংস্থানের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগে যে সরকারটা ছিল আবে, তো তার কাছ থেকে আমাদের যে সাপোর্টগুলো পাইছিলাম সেই সাপোর্ট এখন আর পাচ্ছি না। আগে ছিল হচ্ছে আপনার সহজেই বিজনেস ভিসায় যাওয়া যেত, কিন্তু এখন যে নতুন আইন হচ্ছে সেই নতুন আইন অনুযায়ী আরো কঠোর থেকে কঠোর হচ্ছে। জনমনে এ পদত্যাগ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে সময় উপযোগী ও প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ শঙ্কা প্রকাশ করছেন দেশটির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে। বিশেষ করে জাপানের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে কি পরিবর্তন আসবে সেটি এখন আলোচনার কেন্দ্রে। জাপানের নেতৃত্বের এই পরিবর্তন শুধু এই দেশটির জন্যই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি করছে এক নতুন কৌতূহল। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের গোপন সামরিক কার্যক্রম নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে দাবি করা হয়, 2019 সালে নজরদারি যন্ত্র বসানোর অভিযানে উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে মার্কিন নেভি সিল টিম 6। এ বিষয়ে প্রশ্ন করা হলেও কিছুই জানেন না বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে এই তথ্য ফাঁস ট্রাম্প কিম পরমাণু আলোচনার ভবিষ্যৎকে গভীর অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। উত্তর কোরিয়া এমন এক নাম যাকে ঘিরে রয়েছে দুর্ভেদ্য রহস্য আর কিম জং উনের সর্বাত্মক নিয়ন্ত্রণ, যার নিরাপত্তা ব্যবস্থা ভেদ করার সাহস কারো নেই বললেই চলে। অথচ অভিযোগ উঠেছে সেই অসম্ভবকেই সম্ভব করার উদ্দেশ্যে গোপনে পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মিশনে নামানো হয় বিশ্বখ্যাত নেভি সিল টিম 6 এর রেড স্কোয়াড্রনকে।
নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে 2019 সালে ভিয়েতনামে ট্রাম্প কিম বৈঠকের আগে উত্তর কোরিয়ার যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত নজরদারি বসানোর সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। রেড স্কোয়াড্রনকে টানা কয়েক মাস কঠোর অনুশীলনের পর মাঠে নামানো হয়, কিন্তু রাতের আধারে অভিযানের সময় হঠাৎই সামনে এসে পড়ে একটি উত্তর কোরীয় মাছ ধরার নৌকা। গোপনীয়তা রক্ষার জন্য হত্যা করা হয় 3 বেসামরিক নাগরিককে। সেবারের মতো অভিযানে ব্যর্থ হয়ে ফেরত যায় দলটি। এমন সংবেদনশীল একটি অভিযান প্রেসিডেন্টের সবুজ সংকেত ছাড়া সম্ভব নয় বলে দাবি গণমাধ্যমটির। যদিও এই বিষয়ে শুক্রবার ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এ বিষয়ে কিছুই জানেন না তিনি। এবার প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের আইনি কাঠামো নিয়ে। নিয়ম অনুযায়ী কংগ্রেসের গোয়েন্দা কমিটিকে এ ধরনের অভিযান জানানো বাধ্যতামূলক হলেও অপারেশনটি গোপন রাখা হয়। শুধু তাই নয়, অংশগ্রহণকারী কিছু অফিসার পরবর্তীতে পদোন্নতি পান বলেও জানা গেছে। বাইডেন প্রশাসন 2021 সালে তদন্ত শুরু করলেও পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও আলোর মুখ দেখেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অবশেষে অবৈধ অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। তাদের জন্য সামরিক ও বেসামরিক স্থাপনায় অস্থায়ী কেন্দ্র বানানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। স্টারমার প্রশাসনের নেওয়া পদক্ষেপে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। মারাত্মকভাবে কমে গেছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাও। ব্যাপক বিক্ষোভের মুখে অভিবাসী ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। দেশটিতে অবৈধ অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের সেনা ব্যারাকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্টারমার প্রশাসন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য বলছে, হোটেলে অবস্থানকারী আশ্রয়প্রার্থীর সংখ্যা 45,000, যাদের পেছনে দৈনিক ব্যয় হয় 60 লাখ পাউন্ড, যার পুরোটাই আসে ব্রিটিশ করদাতাদের কাছ থেকে। এদিকে আশ্রয়প্রার্থী ও অবৈধ অভিবাসীদের নিয়ে স্টারমার সরকারের নেওয়া পদক্ষেপে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সরকার ব্রিটিশ জনগণের নিরাপত্তা চেয়ে অভিবাসীদের অধিকারে বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। জনমত জরিপে দেখা গেছে অভিবাসন ইস্যুতে স্টারমারের জনপ্রিয়তাও মারাত্মকভাবে কমে গেছে। গত জুলাই মাসে এপিং শহরে অভিবাসীদের একটি হোটেলে থাকা 14 বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় এ বিক্ষোভের সূত্রপাত ঘটে। একই সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক সংকটের মধ্যে অভিবাসীদের জন্য বড় আকারের ব্যয়ের খবরে ফুঁসে ওঠে সাধারণ জনগণ। হোটেলে আশ্রয় দেয়া ও সরকার থেকে তাদের ব্যয়ভার বহনের তীব্র প্রতিবাদ জানান তারা। এরই মধ্যে গেল শনিবার একদিনেই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে 1000-এর বেশি অভিবাসী প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর। যাচাই বাছাই শেষে অবৈধদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানানো হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীনের গুয়াংজং প্রদেশ ও হংকংয়ে টাইফুন তাপর আঘাত জারি, একাধিক সতর্কতা, বন্ধ ঘোষণা শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 60,000-এর বেশি মানুষকে। যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন করে বিনিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মেটা ও অ্যাপল। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে অংশ নিয়ে এই ঘোষণা দেন প্রতিষ্ঠান দুটির প্রধান। আরও ছিলেন গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের বিল গেটস সহ অনেকে। তারা আলোচনা করেন কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর উন্নয়ন, অবকাঠামো বিনিয়োগ ও কর্মসংস্থান প্রশিক্ষণ নিয়ে। ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশ ভোজে যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের সর্বোচ্চ ব্যক্তিরা। উপস্থিত ছিলেন মেটার মার্ক জাকারবার্গ, অ্যাপেলের টিম কুক, গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের বিল গেটস, ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান সহ একাধিক টেক জায়ান্ট। এ সময় ট্রাম্প প্রতিটি প্রতিষ্ঠানের কাছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের অঙ্ক জানতে চান। মার্ক জাকারবার্গ জানান তার প্রতিষ্ঠান আগামী কয়েক বছরে $600 বিলিয়ন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে। একই পরিমাণের পরিকল্পনা তুলে ধরেন অ্যাপেলের টিম কুক। গুগলের সুন্দর পিচাই উল্লেখ করেন $250 বিলিয়ন, আর মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানান বছরে $80 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগের কথা। ট্রাম্প প্রশাসনের এআই নীতিকে স্বাগত জানিয়ে তারা জানান দেশ জুড়ে ডেটা সেন্টার, উৎপাদন খাত ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিশাল অঙ্কের বিনিয়োগ করার পরিকল্পনা করছেন। আলোচনায় উঠে আসে মার্কিন অর্থনীতিতে প্রযুক্তি খাতের বহুমুখী অবদান। জাকারবার্গ জানান মেটা ও অন্যান্য কোম্পানিগুলো মিলে 2028 সাল পর্যন্ত দেশ জুড়ে ডেটা সেন্টার ও গবেষণায় বিপুল অর্থ বিনিয়োগ করবে। গুগলের কর্মকর্তারা প্রশাসনের সঙ্গে গড়ে ওঠা ইতিবাচক সম্পর্কের দিকটি তুলে ধরেন। একইভাবে অ্যাপল প্রধান টিম কুক বলেন যুক্তরাষ্ট্রের নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগকে আরও শক্তিশালী করছে।
তবে টেক জায়ান্টদের নিয়ে বিশেষ এই আয়োজনে অনুপস্থিত ছিলেন টেসলার প্রধান ইলন মাস্ক, যিনি একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তাদের প্রকাশ্য সম্পর্কে টানাপোড়েনের পর এবার তার আসন পূরণ করেন প্রতিদ্বন্দ্বী এআই উদ্যোক্তা স্যাম অল্টম্যান। সব মিলিয়ে হোয়াইট হাউসের এই বৈঠককে ওয়াশিংটন ও সিলিকন ভ্যালির সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খানকে আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে নিয়োগ দিয়েছে পেন্টাগন। জিওটিপির এক প্রতিবেদনে তথ্য উঠে আসে। গোল্ডেন ডোম নামে পরিচিত এই কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পরিচালক হিসেবে তিনি নীতি, কৌশল এবং প্রযুক্তি উন্নয়নের সবকিছু দেখাশোনা করবেন। প্রকল্পটি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। 1997 সালে ইউএস এয়ারফোর্স একাডেমি থেকে স্নাতক ব্রিগেডিয়ার জেনারেল খান মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট অপারেশন এবং জাতীয় গোয়েন্দা অভিযানে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং একাধিক সামরিক সম্মাননা অর্জন করেন। অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খাইয়ে 3 জনকে হত্যার আলোচিত মামলায় এরিন প্যাটারসন নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। তাকে ন্যূনতম 33 বছর জেলে থাকতে হবে। সোমবার মেলবোর্ন সুপ্রিম কোর্টে বিচারপতি ক্রিস্টোফার বেল এ রায় ঘোষণা করেন। 2023 সালে নিজ বাড়িতে মারাত্মক বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুমযুক্ত খাবার খাইয়ে শ্বশুর শাশুড়ি এবং ননদ হিদারকে হত্যা করেন এরিন। যদিও মাশরুম খেয়েও বেঁচে ফেরেন হিদারের স্বামী, তবে হত্যা চেষ্টার দায়েও এরিনকে শাস্তি দেওয়া হয়েছে। প্রায় 10 সপ্তাহের বিচার শেষে আদালত এরিন প্যাটারসনকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করেন। চীনের গুয়াংডং প্রদেশ ও হংকংয়ে আঘাত এনেছে টাইফুন তাপা। স্থানীয় সময় সোমবার সকাল 8:50 চীনের জিয়াংবেন শহরে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। জারি করা হয়েছে একাধিক সতর্কতা। সব স্কুলে ক্লাস বন্ধ ঘোষণার পাশাপাশি 200-র বেশি নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে। উপকূল থেকে ফিরেছে 9,800 মাছ ধরা নৌকা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 60,000-এর বেশি মানুষকে। আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। হংকংয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও এখনও বন্যা বা ভূমিধসের কোনো খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তাজনিত কারণে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। দেশের খবর জানাবো একটু। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই যে যারা আজকে এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথকে বেছে নিতে চেয়েছেন। আর আহ্বান জানাতে চাই সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে যারা আজকে ভুল করছেন এই চিন্তা করে যে তারা বিলম্ব করলে, নির্বাচনকে বিলম্বিত করলে, নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তারাও উপকৃত হবেন, বাংলাদেশের মানুষ উপকৃত হবে না বন্ধুগণ। আমি সেই জন্যই বারবার করে বলছি, আবারও বলছি যে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। আপনারা সব সময় সতর্ক সজাগ থাকবেন। প্রতি মুহূর্তে আমাদেরকে সতর্ক থেকে আমাদের জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আশা, অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবা, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের জীবনে আমাদের বক্তারা বলেছেন যে সংস্কার তো বিএনপি শুরু, বিএনপির তো জন্মই সংস্কার দিয়ে। প্রেসিডেন্ট জিয়ার 19 দফা কর্মসূচি থেকে শুরু করে ম্যাডাম জিয়ার 2016 সালের ভিশন 2030 এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা, এটাই তো হচ্ছে সংস্কারের মূল ভিত্তি বন্ধুগণ। এই সংস্কারের উপর ভিত্তি করে আমরা ইতিমধ্যে এই সংস্কারের 19টা প্রপোজালের মধ্যে 12টা আমরা একমত হয়ে গেছি, বাকিগুলো আমরা একমত হয়েছি যে সবাই মিলে আমরা সেগুলো একমত হয়ে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিকল্প। আমার বক্তব্য বড় নয়, আমি ঠাকুরগাঁয়ের মানুষের কাছে কৃতজ্ঞ যে ঠাকুরগাঁয়ের মানুষ, তারা এই ঠাকুরগাঁ ছিল আওয়ামী লীগের ঘাঁটি, ঠিক কিনা বলেন আপনারা? 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর লোকেরা, তাই না? সেই ঘাঁটিকে আপনারা দূর করে দিয়েছেন। সেই ঘাঁটি এখন বিএনপির ঘাঁটি।
ঠিক তো? সত্যি কথা বলছি। আপনাদের 1 নম্বর আসন, 2 নম্বর আসন, 3 নম্বর আসন, ইনশাল্লাহ এই 3টি আসনেই বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবেন। সেইভাবেই দল করে উঠেছে এখন। আমি ধন্যবাদ জানাতে চাই নেতৃত্বকে, তরুণদেরকে। বহু তরুণ নেতা বেরিয়ে এসছে, তাদের নেতৃত্বের কারণে আজকে বিএনপি অত্যন্ত শক্তিশালী হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই ঠাকুরগাঁয়ের মানুষকে, যারা সব সময় আমাদের এই বিএনপিকে সমর্থন দিয়ে এসেছে। আমি আজকে অনুরোধ করব আমাদের প্রধান অতিথি, আমাদের ভবিষ্যতের নেতা, যার দিকে গোটা জাতি, গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা গণতান্ত্রিক বিশ্ব তাকিয়ে আছে। সরাসরি ছিলাম ঠাকুরগাঁওয়ে, সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও একটু দেশের খবর জানাবো। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু ঠাকুরগাঁও জেলা নয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের অনেক জেলাগুলোতে, অনেক জেলায় আমরা এইরকম নির্বাচনী প্রক্রিয়ার মাত্রা সুন্দরভাবে নতুনভাবে আবার গড়ে তোলার চেষ্টা করছে, নতুনভাবে দলের ভিত্তিকে মজবুত করার চেষ্টা করছে, দলের ভিত্তিকে মজবুত করার চেষ্টা করছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে। কারণ কাউন্সিলরদের প্রকৃত মতামতের মাধ্যমেই দলের যেরকম সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে, ঠিক একইভাবে আমরা মনে করি দেশের ক্ষেত্রেও বাংলাদেশের মানুষকে সুযোগ দিলে বাংলাদেশের মানুষ তাদেরকে বা দেশকে কারা নেতৃত্ব দেবে সেই সঠিক নেতৃত্বকে বের করে আনতে সক্ষম হবে বা বের করে নিতে পারবে। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত দিনগুলোতে আমরা কি দেখেছি? বিগত দিনগুলোতে আমরা যে চিত্রগুলো দেখেছি, আমাদের আগের বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে সেগুলো উপস্থাপন করেছেন। আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে দেখেছি, মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, জবাবদিহিতা, যে কোনো বিষয়, সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না, দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল না, দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে, যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না, জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সরাসরি আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেখছিলাম। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।